আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুয়েটের উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সার্চ কমিটি গঠন করে নিয়োগ দেওয়া হবে নতুন ভিসি। ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। অদৃশ্য শত্রু ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান, জুলুম নয় ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান ডক্টর শফিকুর রহমানের। অপসংস্কৃতি দূর করে দ্রুত সংস্কৃতি সুন্দর সমাজ গড়ার প্রত্যয়। শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়, দোহায় আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। কাতারের বিশেষ সহযোগিতার আহ্বান। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনে মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। বুধবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সব ঘটনার প্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। অনবিলম্বে সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এই অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের খবর শুনে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আনন্দ মিছিল করে বেশ কিছু শিক্ষার্থী। এ সময় সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানায় তারা। বলেন, এটা ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে। এর আগে নিজ থেকে পদত্যাগ না করলে ফ্যাসিস্ট হাসিনার মতোই কুয়েটের ভিসিকে চেয়ার থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন এই শিক্ষার্থীরা। গেল দুদিন কুয়েটের সাথে সংহতি জানিয়ে অনশন ব্লকেট কর্মসূচি পালন করে তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে বিকেলেই খুলে দেওয়া হয়েছে সব হল। চলমান আন্দোলনের মধ্যে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সমস্যা সমাধানে শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও আমরণ অনশন কর্মসূচি পালনে অনড় থাকে শিক্ষার্থীরা। যদিও কুয়েট ভিসির পদত্যাগের আপত্তি ছিল শিক্ষক সমিতির। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদের অপসারণের এক দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনের তৃতীয় দিন শিক্ষার্থীদের দাবি শুনতে ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার। তার আশ্বাসের পরও অনশন না ভেঙে তা চালিয়ে যান শিক্ষার্থীরা। এর আগে শিক্ষা উপদেষ্টা হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান, তাদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ খবর নেন। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি। সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। ভিসির অপসারণের খবর না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে 7 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন, তাদের ভর্তি করা হয় হাসপাতালে। আমরা ওনাকে বলছি, স্যারকেও বলছি যে স্যার যতক্ষণ পর্যন্ত উনি অপসারণ হয়েছে এই নিউজটা আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। সেহেতু আপনি যদি আমাদের কষ্ট লাঘব করতে চান দ্রুত সমাধান করে তাকে অপসারণ করে। শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভা ডাকে কুয়েট কর্তৃপক্ষ। সবাই সাময়িক বহিষ্কার হওয়া ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করে, শিক্ষকবৃন্দকে অপমান করে কি স্বার্থ উদ্ধার করার জন্য যে চেষ্টা চালানো হয়েছে এ বিষয়ে শিক্ষকদের অবস্থান দৃঢ় থাকবে। এই ক্যাম্পাসের এই সুনাম নষ্ট করে, এই ক্যাম্পাসটাকে বাজি ধরে, এটাকে ব্যাটেল গ্রাউন্ড বানিয়ে কার এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এটা নিয়ে আমরা শঙ্কিত। এই জিনিসটার আমরা তীব্র ঘৃণা ভরে নিন্দা জানাচ্ছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত, ডেফিনেটলি তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষী যারা, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শিক্ষকবৃন্দ ক্লাসে অংশগ্রহণ করবে না। খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কুয়েটের এক দফা দাবির পক্ষে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জনস্বার্থে কাজ করে জনসমর্থন অর্জনের মাধ্যমে অদৃশ্য শত্রু ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের 3 জেলায় রাষ্ট্র সংস্কারের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি বলেন, জনস্বার্থ তথা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সব জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রংপুর, নীলফামারী ও সৈয়দপুর জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা সংস্কারের বিষয়ে তৃণমূলের নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের 31 দফা শুধু বিএনপির নয়, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের অঙ্গীকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশ ও দেশের মানুষের মৌলিক সমস্যা সমাধান। দেখুন, একটি জিনিস চিন্তা করে, এখানে আলোচনার মেজরিটি সিংহভাগ অংশ হচ্ছে মানুষের সমস্যা নিয়ে, মানুষের সুবিধা অসুবিধা নিয়ে। কিন্তু আমরা যদি রিফর্ম বা সংস্কার নিয়ে সরকার বলুন, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন কথাবার্তা বলুন, তার মধ্যে কিন্তু আপনাদের সিংহভাগ মানুষ যেগুলো জানতে চেয়েছেন, বলতে চেয়েছেন, তা কিন্তু সেভাবে আসে না। এ সময় তিনি বলেন, যত সময় যাচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ দৃশ্যমান হচ্ছে। তাদের মোকাবেলায় বিএনপির লক্ষ্য মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের সমর্থন আস্থা অর্জন করতে হবে। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ গড়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতে ইসলামের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যারা অতীতে জালিমদের নির্যাতনে দেশ ছেড়েছে তাদের ফিরে আসার তাগিদ দেন দলটির আমির। এ সময় জামায়াত ইসলাম দেশের অপসংস্কৃতি বিনাশ করে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করে সুন্দর সমাজ গড়তে চায় বলে জানান তিনি। সমাবেশে বিভিন্ন ধর্মের অনুসারী বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসেবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র সমাধান শান্তিপূর্ণ টেকসই প্রত্যাবর্তন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় আর্থনা সম্মেলনে রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আঞ্চলিক নিরাপত্তা ও পরিবেশ হুমকির মুখে। রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়ায় কাতারের বিশেষ সহযোগিতা চান ডক্টর ইউনূস।
আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। দোহায় কাতার ফাউন্ডেশন আয়োজিত রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে গোলটেবিল আলোচনায় অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক সমস্যা নয়, এটি একটি বহুমাত্রিক সংকট, যার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব রয়েছে। এই সংকট সমাধানে ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালো বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশ। কাতার সরকারের বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির জোরালো পদক্ষেপ চান ড ইউনুস। জানান, দ্রুত এই সংকট নিরসন না হলে পুরো অঞ্চলে নিরাপত্তার শঙ্কা দেখা দেবে। পরে এ বিষয়ে প্রেস ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বিশ্বব্যাপী আবারও আলোচনা নিয়ে আসতে কাজ করছে ড ইউনুস। ক্রাইসিসটা পুরো আবার নিয়ে যাতে পুরো বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের কথাও তুলে ধরেন প্রেস সচিব। ইউএন একটা রেজুলেশন অ্যাডপ্ট করেছে। এই রেজুলেশন অ্যাডপ্ট করার কারণে ইউএন এই যে সেপ্টেম্বরে একটা ওরা রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি 170টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে। গোলটেবিল আলোচনায় দেওয়া বক্তব্যে সবাইকে মানবতা, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের পক্ষে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। ইয়াসিন রানা, এটিএন বাংলা। 725 জন সেনা সদস্য নেওয়ার ঘোষণা বাংলাদেশ এবং কাতার উভয় দেশ সমানভাবে লাভবান হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, এতে দুই দেশের এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী হবে। দোহায় আর্থনা সম্মেলনে সাইডলাইনে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান আল থানির সাথে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ড ইউনুস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে 3 দশকের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কাতারের সেনাবাহিনীতে কাজ করবে। এতে শুধু দুই দেশের সম্পর্কের নতুন দিক উন্মোচন হয়নি, বরং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা আরো মজবুত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। এছাড়া কাতারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে রাতে যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক হানা এলস হ্যাবির সাথে পরিবর্তনশীল বিশ্বে শক্তিশালী তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুদকের দায়ের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতি বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আসামি গ্রেফতার করতে পারবে পুলিশ। পূর্ব অনুমতি নিতে ডিএমপির জারি করা আদেশ 3 মাসের মধ্যে স্থগিত করেছে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ড মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। গত বছরের 12 জুন ওই মামলায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারিক আদালত। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড ইউনুস ও গ্রামীণ টেলিকমের 6 কর্মকর্তা। 24 জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিলে এর বিরুদ্ধে আপিল করেন ড মোহাম্মদ ইউনুস। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর 11 আগস্ট আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক, কিন্তু মামলাটি চালিয়ে যেতে আপিল বিভাগে আবেদন করেন ড ইউনুস। আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ড মোহাম্মদ ইউনুস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না,
পরবর্তীতে সঠিকভাবে এসেছে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ওই আদেশ 3 মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। এই অফিস আদেশটি পুলিশের এই স্বাধীন কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই আদেশটি সম্পূর্ণভাবে আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের সিআরপিসির সঙ্গে সাংঘর্ষিক, সম্পূর্ণভাবে আমাদের দেশে পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের সঙ্গে সাংঘর্ষিক। গত 9 এপ্রিল ডিএমপি থেকে জারি করা ওই অফিস আদেশে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় অবশ্যই উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসামিকে গ্রেফতার করতে হবে। ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলায় হেরে গেলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি দুর্নীতি দমন কমিশন। দুদকের মুখপাত্র বলেন, প্রয়োজন মনে করলে আপিল করতে পারেন আইনজীবীরা। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বছর দেড়েক আগেও ডক্টর ইউনূসকে নিয়ে সরগরম ছিল দুদক। তাকে কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। 2023 সালের মে মাসে 25 কোটি টাকা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। জেলে পাঠাতে দ্রুত চলে বিচার কাজ, কিন্তু 5 আগস্টের পর পাল্টে যায় সব হিসেব নিকেশ। কারাবন্দির পরিবর্তে দেশের হাল ধরেন ডক্টর ইউনূস। 8 মাস পর তার দুর্নীতির মামলা বাতিল করল সর্বোচ্চ আদালত। মামলায় হেরে গেলেও এ নিয়ে মন্তব্য করতে চাননি দুদকের মুখপাত্র। এটা বিজ্ঞ আদালত থেকে সিদ্ধান্ত এসেছে, এই বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন হবে না। আর যদি দুদক যদি কোনো মামলায় যদি উচ্চ আদালতে যায়, দুদক সেখানে আপিল করে থাকে, নিশ্চয়ই সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমরা এই ধরনের কোনো চাপ, কোনো ধরনের কোনো দিক থেকে কোনো প্রভাব অনুভব করছি না। দুদকের এই কর্মকর্তা জানান, একটি চক্র কমিশনের নাম ব্যবহার করে প্রতারণা করছে। চক্র বিভিন্ন কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন জনকে ফোন দেওয়া হচ্ছে, বিভিন্ন জনকে বিভিন্ন সময়ে ফোন দিয়ে তাদের কাছে দুদকের আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা নিষ্পত্তি করে দেব। কারো বিরুদ্ধে কোনো অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়, কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনি দেখা করেন বা আপনি এই কাগজ নিয়ে আসেন, কখনোই বলবেন না। অবশ্যই অনুসন্ধানকারী কর্মকর্তা যদি দায়িত্বপ্রাপ্ত হন, তিনি লিখিতভাবে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জানাবেন বা তার দপ্তরের কাছে যদি কোনো রেকর্ডপত্রের প্রয়োজন হয় তিনি সেখানে জানাবেন। এদিকে দুদক কমিশনার জানান, অর্থ পাচার সহ দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। পাচারকারীকে ধরা বড় মুশকিল। পাচারকারী শয়তানের মতো, শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না। শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ ভোগ করে, দুর্ভোগে ভোগ করে। দুদক এই রাষ্ট্রের একটা সংবিধিবদ্ধ সংস্থা, পুরো রাষ্ট্র আজকে জিরো টলারেন্সে আছে অন্যায়ের বিরুদ্ধে। এদিন 9 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার বাড়িওয়ালা ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা সহ টিসিবির তালিকায় থাকা 40 লাখ ভুয়া কার্ডধারীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, জুন মাসের মধ্যে যোগ্যদের হাতে টিসিবির কার্ড তুলে দেওয়া হবে। এ সময় সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ জানান, টিসিবির পণ্য তালিকায় শীঘ্রই ডিম, সাবান সহ বেশ কিছু নতুন পণ্য যোগ হতে যাচ্ছে। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির মাধ্যমে বর্তমানে 1 কোটি দরিদ্র পরিবারকে চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ সহ নানা ধরনের ভোগ্যপণ্য ন্যায্য মূল্যে দিচ্ছে সরকার। বছরে 12 থেকে 14 হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে সারা দেশে প্রায় 800 ডিলারের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেয় টিসিবি, যেখানে সরকার ভর্তুকি দেয় 5 থেকে 6 হাজার কোটি টাকা। রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানিয়ে সংস্থার চেয়ারম্যান বলেন, তেল সহ বিভিন্ন পণ্য সরাসরি আমদানি করে ভোক্তাদের দেবে টিসিবি। বিভিন্ন প্রোডাক্টের র ম্যাটেরিয়াল কেনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। অয়েলের জন্য আমরা
কয়েকটি কোম্পানির সাথে আমরা অ্যাটাচড হয়েছি। আমাদের এই ইনভেন্টরিটাও চেঞ্জ হবে। উই আর ট্রাইং টু ইনকর্পোরেট টি, 2 ধরনের সাবানের চেষ্টা করছি যেগুলো ইনভেন্টরিতে কিভাবে আনা যায়, ইনভেন্টরিটা একটু চেঞ্জ করা যায়। অনুষ্ঠানে পতিত আওয়ামী লীগ সরকারের সময় টিসিবি কার্ডে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ভর্তুকি মূল্যে পণ্য পাওয়ার যোগ্য নিম্ন আয়ের পরিবারকেই কার্ড দেয়া হবে। জুট মিলের মালিকের কাছেও টিসিবির কার্ড দেখেছি, 5তলা বাড়ি আছে এমন লোকের কাছেও দেখেছি, এমনকি প্রশাসনের যারা কাজ করেন একজনের বাড়িতে আমরা 3টে কার্ড দেখেছি। 40 লক্ষ যারা বেনিফিশিয়ারি ছিলেন তাদেরকে কমিয়ে আনা হয়েছে এবং এটাকে সামনে গিয়ে আরো কমিয়ে আনা হবে। যারা বেনিফিশিয়ারি প্রান্তিক শ্রেণী তাদেরকে সঠিকভাবে খুঁজে পেতে হবে। আশা করছি যে জুন মাস নাগাদ আমরা সেখানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে পারবো। এর উদ্দেশ্য এটা হচ্ছে যে দুর্বৃত্তায়ন থেকে সরে আসতে চাই আমরা। নিত্যপণ্যের দামে লাগাম টেনে ধরতে করণীয় বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতার পাশাপাশি বেশি সংখ্যক ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সিন্ডিকেট ভেঙে বাজারে স্বস্তি নেমে আসবে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশকে 3 উইকেটে হারিয়ে একদিন আগে সিলেট টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে। 174 রানের জয়ের টার্গেটে নেমে ওয়ানডে ম্যাচে খেলে সফরকারীরা। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে জয় পায় তারা। আগের দিন 4 উইকেটে 194 রান নিয়ে খেলতে নেমে 255 রানে অল আউট হয় টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের 191 রানের জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছিল 273 রানে। পরাকার মানের রিপোর্ট। যে মিরাজ জিম্বাবুয়ের জয়কে কঠিন করে তুলেছিলেন, সেই মিরাজের বলে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে জিম্বাবুয়েকে জয় এনে দেন মাদেভেরে। এতে 2021 সালের মার্চ মাসের পর টেস্ট ক্রিকেটে প্রথম জয় পেল জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 174 রানের টার্গেটে নেমেই ওয়ানডে মেজাজে খেলতে থাকে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট ও বেন কারান 95 রানের জুটি করে দলকে জয়ের পথে রাখেন। বেন কারানকে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। নিক ওয়েলস তাইজুলের শিকার হলে 2 উইকেটে 117 রান তুলে চা বিরতিতে যায় সফরকারীরা। তখনও বরফের মতো উইকেটে জমেছিলেন ব্রায়ান বেনেট। সেই উইকেটে ম্যাজিক দেখান মেহেদী হাসান মিরাজ। একটি উইকেট তুলে নিয়ে তিনি বাংলাদেশের জেতার জানালাটা খুলে দেন। কিন্তু ইস্পাত কঠিন হয়ে বুক চিতিয়ে দাঁড়ান মাদেভেরে। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তিনি দলকে দারুণ এক জয় এনে দেন। সিলেট থেকে এই জয়ের আনন্দ পৌঁছে যায় বুলাওয়ে, হারারে সহ জিম্বাবুয়ের সব জায়গায়। তাছাড়া 7 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয় পায় রোডেশীয়রা। এর আগে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিন সকালেই 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। জাকের আলী লড়াই করলেও মুজারাবানির তোপে 255 রানে অল আউট হয় স্বাগতিকরা। তাতে 174 রানে জয়ের লক্ষ্য পায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য ছুঁতে কষ্ট হলেও ব্যর্থ হয়নি সফরকারীরা। পরাকার মান, ATN বাংলা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কুয়েটের উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। সার্চ কমিটি গঠন করে নিয়োগ দেওয়া হবে নতুন ভিসি। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার। অদৃশ্য শত্রুর ষড়যন্ত্র মোকাবেলা করতে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান। জুলুম নয়, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান ডক্টর শফিকুর রহমানের। অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি, সুন্দর সমাজ গড়ার প্রত্যয়। শান্তিপূর্ণ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকট নিরসনের একমাত্র উপায়। দোহায় আর্টনার সম্মেলনে প্রধান উপদেষ্টা। কাতারের বিশেষ সহযোগিতা আহ্বান।
এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করল আপিল বিভাগ। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আসামি ধরতে পূর্ব অনুমতি লাগবে না হাইকোর্ট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।